হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গজিয়ে এটে। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 23 নম্বর গদ্য অর্থাৎ মানুষ গল্পটির অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন মুনির চৌধুরী। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, গত এপিসোডে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তা হলো ফরিদ বাসায় এসে আম্মাকে বললেন যে সেই হিন্দু লোকটাকে নাকি তাদের বাড়ির ছাদের খুব কাছে কোথাও একবার দেখা গিয়েছিল। সবাই সন্দেহ করছে যে ও নিশ্চয়ই তাদের বাড়িতে লুকিয়ে আছে, কিন্তু তার মা তাকে বলে দেয় যে সে বাসায় নেই, এটা সবাইকে জানাতে। কিন্তু ফরিদ বলল যে মানুষ এটা বিশ্বাস করতে চায় না। সবাই অনেক ক্ষিপ্ত হয়ে উঠেছে। এতে করে সে তার হাতের ছুরি তাদেরকে দেখিয়েছে এবং বলেছে যে সে মোর্শেদ ভাইয়ের ছোট ভাই। তার রক্তক্ষরণের জবাব দিতে ফরিদ কসুর করবে না। বন্ধুরা, চলো এখন আমরা এর পরে কি ঘটেছিল সে সম্পর্কে জানব। ফরিদের কথা শুনে আম্মা বললেন, আমার ঘরের জিনিস লন্ডভন্ড করে বাইরের লোককে এখানে খানা তল্লাশি চালাতে আমি কখনো অনুমতি দেব না। বলে দাও আমরা পাহারা দিচ্ছি, এ বাড়িতে কেউ ঢোকেনি। জবাবে ফরিদ বলল, ওরা নিজেরা না দেখে কিছুতেই সন্তুষ্ট হবে না। ভদ্রলোকের কথা ওরা বিশ্বাস করতে রাজি নয়। ওদের বাড়ি তল্লাশি করতে না দিলে ওরা গোলমাল বাঁধাবে, বিপদ ঘটবে। সব বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। বন্ধুরা, এখানে লন্ডভন্ড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো বা বিপর্যস্ত। বন্ধুরা, এরপর আম্মা বললেন, বেশ, ওদের ডেকে নিয়ে এসো, খুঁজে দেখে যাক কাউকে বার করতে পারে কিনা। ফরিদ বলল, আপনি তাহলে একবার অন্য ঘরে। আম্মা জবাব দিলেন, না, পর্দা করার জন্য আমি অন্য ঘরে যেতে পারবো না, এখানেই থাকবো। মশারিটা ফেলে দাও, আমি ভেতরে থাকবো, আমি ছোট খোকার কাছে থাকবো। এরপর ফরিদ গোসলখানার পথে পা বাড়িয়ে বলল, আমি তাহলে আব্বাকে ডেকে নিয়ে আসি। বন্ধুরা, আম্মা তখন ফরিদকে বললেন, না না, তুমি বাইরে যাও, একটু পরে ওদের ভেতরে নিয়ে আসবে। আমরা ততক্ষণে ঘরটা গুছিয়ে নিচ্ছি, যত খুশি এসে দেখে যাক হিন্দু খুঁজে পায় কিনা। জুলেখা তোমার আব্বাকে ডেকে দেবে, তুমি বাইরে যাও। এটি বলতে বলতে আম্মা নিরুদ্বেগ চিত্তে মশারি ফেলছেন। এরপর গোসলখানার দরজা দিয়ে লোকটার হাত ধরে উত্তেজিত ভয়ার্ত আব্বাজানের প্রবেশ। আব্বা বললেন, আমরা সব শুনেছি। এ তুমি কি করলে? কেটে কুচি কুচি করে ফেলবে। একে আমি এখন কোথায় লুকিয়ে রাখি? কিন্তু কিন্তু একে আমি রক্ষা করবই। একে আমি মরতে দেব না, একে বাঁচাবো। বাঁচাবো, হ্যাঁ। এই ধরো, আমার পিস্তলটা মুঠো করে ধরো। যে তোমাকে মারতে চাইবে তাকে মারবার অধিকার তোমারও আছে। না লড়ে মরবে কেন? আম্মা তখন ভালো করে চারপাশে মশারি বুঝিয়ে দেয় আর বলে, অত উত্তেজিত হয়েও না তুমি। আমি যা করেছি ঠিকই করেছি। ডাক্তার, তুমি আমার সঙ্গে এসো। এই মশারির মধ্যে তুমি আমার সঙ্গে থাকবে। শেড দেয়া টেবিল ল্যাম্প এই আলোর জন্য বাহির থেকে মশারির ভেতরের কিছুই স্পষ্ট দেখা যাবে না। শরীফ খানদানের পর্দানশীল মহিলা আমি। মশারির ভেতর থেকে একবার কথা বললেই যথেষ্ট। কেউ মশারি তুলে উকি দিয়ে দেখার প্রস্তাব করতে সাহস করবে না। বন্ধুরা, এটি শোনার পর লোকটা বলে উঠল, মা। আম্মা বললেন, দেরি করো না, ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে, উঠে এসো শিগগির। তারপর প্রথমে আম্মা যান, পরে লোকটা মশারির ভেতর অদৃশ্য হয়ে যাবে। আব্বা ও জুলেখা বাক্যহীন। ঘরে প্রবেশ করল ফরিদ, অনুসরণ করে আরো কয়েকজন লোক। ঘরে ঢুকেই তারা বিনা ভূমিকায় এদিক ওদিক ছড়িয়ে পড়ে। এ দরজা দিয়ে যায়, ও দরজা দিয়ে আসে। হঠাৎ টেলিফোন বেজে ওঠে, কিন্তু সেই শব্দ
এই অদ্ভুত পরিস্থিতির মানুষগুলোকে যেন একটু সচকিত করে তুলছে না। তখন মশারির ভেতর থেকে আম্মা বলে উঠলেন, তোমরা কেউ ফোনটা ধরছো না কেন? দেখো কে ডাকছে, কি বলছে। তোমরা ফোনটা ধরো, হয়তো কেউ মোর্শেদের কোনো খবর জানাতে চাইছে। আব্বা বললেন, ধরছি, আমি ধরছি। হ্যালো, ইয়েস, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মোর্শেদের বাবা। এরপর তিনি কি যেন শুনলেন, হঠাৎ চোখ মুখ সিটিয়ে পাথরের মূর্তির মতো নিথর হয়ে গেল। ফোনটা নামিয়ে রেখে তেমনি দাঁড়িয়ে রইলেন। ততক্ষণে পাড়ার লোকেরা গৃহতল্লাশ শেষ করে একে একে বেরিয়ে যাচ্ছে। যাবার সময় একজন বললেন, সব ঠিক আছে, কেউ নেই, সালাম সাহেব। এই বলে সকলের প্রস্থান ঘটল। তখন জুলেখা বলে উঠল, আব্বা অমন করে দাঁড়িয়ে রয়েছে কেন? আব্বা কিছু বলো, অমন করে চেয়ে থেকো না, আমার ভয় করছে। আব্বাজান, ফোনে কে ডেকেছিল, কি বলল? আব্বা বললেন, হাসপাতাল থেকে ফোন করেছিল। ফরিদ তখন জুলেখাকে বলল, জুলি আমার কাছে আয়, ভয় পাস নে, আব্বাজানকে অমনি থাকতে দে। এরপর আম্মাজান বেরিয়ে আসেন, মশারি তুলতে থাকেন। বন্ধুরা তখন ফরিদ বলল, আম্মা এ কে? লোকটা জিজ্ঞেস করলো, আমায় বলছো ভাই? আমি মানুষ। এটি বলে সে আম্মাকে আবার বলল, ছোট খোকার আর কোনো ভয় নেই মা, দেখুন খেলতে শুরু করেছে, খোকাকে আমি দেখছি। এরপর লোকটা আব্বার দিকে ইঙ্গিত করে আমাকে বলেন, আপনি ওকে দেখুন। জুলেখা তখন ফরিদের বুকে মাথা রেখে ডুকরে কাঁদছে। আব্বাজান তেমনি দাঁড়িয়ে রয়েছেন, চোখে উন্মাদের দৃষ্টি। আম্মাজানের শান্ত কালো চোখ আব্বার মুখের উপর ন্যস্ত, একটু একটু করে তা পানিতে ভরে উঠছে। লোকটা ছোট খোকার মুখের উপর ঝুঁকে পড়ে ওর কপালে হাত রাখে। মঞ্চ আস্তে আস্তে অন্ধকার হতে থাকে ও ধীরে ধীরে পর্দা নেমে আসে। তো বন্ধুরা, এই ছিল মুনির চৌধুরীর মানুষ গল্পটি। আশা করছি গল্পটি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে। বাংলাদেশের আধুনিক নাট্য সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব শহীদ মুনির চৌধুরীর একাঙ্কিকা এই মানুষ গল্পটি বা নাটকটি অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল শিল্পরূপ। বন্ধুরা চলো এখন আমরা এই গল্পটি পড়ে কি শিখলাম বা কি বুঝলাম সে সম্পর্কে সংক্ষেপে জানব। অর্থাৎ মানুষ গল্পের সারমর্ম তথা পাঠ পরিচিতি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। মানুষের মৌলিক মানবিক চেতনা, দয়া, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি যে জাতি, ধর্ম, বর্ণের অনেক উপরে স্থিত, এই মৌল সত্যটিকে নাট্যকার একটি দাঙ্গা কবলিত শহরে একটি পরিবারের চিত্রাঙ্কনের মাধ্যমে অভিব্যক্তি দিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা কবলিত শহরে পরিস্থিতির চাপে ও প্রতিক্রিয়ায় ধর্মপ্রবণ মানুষের মনেও কিভাবে ধর্মীয় উন্মত্ততার সৃষ্টি হয় এবং সাময়িকভাবে হলেও মন সাম্প্রদায়িকতার বিষবাষ্পে আচ্ছন্ন হয়ে পড়ে। বন্ধুরা, তার উদাহরণ হলো নাটকের চরিত্র আব্বা, ফরিদ ও এলাকার লোকজন। অন্যদিকে ধর্মীয় উন্মত্ততার মধ্যেও যে কোনো কোনো মানুষের মন মানবতাবোধ ও শুভবুদ্ধি হারায় না, তার উজ্জ্বল দৃষ্টান্ত নাটকে বর্ণিত আম্মা ও তরুণ ডাক্তারের চরিত্র। নাটকটির পাঠ শেষ হলে পাঠকের মন পূর্ণ হয় অসাম্প্রদায়িক চেতনায়। মূলত ধর্মীয় অন্ধ আক্রোশ ছাপিয়ে মানুষের মহিমায় বড় হয়ে উঠছে এই একাঙ্কিকাটিতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। বাংলাদেশের আধুনিক নাট্য সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব শহীদ মুনির চৌধুরীর একাঙ্কিকা মানুষ অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল শিল্পরূপ। লণ্ডভণ্ড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো বা বিপর্যস্ত।